সংস্কারের নিয়ে আলোচনা করতে চাই, নির্বাচন নিয়ে যে সন্দেহ, শঙ্কা, সংশয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে টানাপোড়েন সেগুলো আলোচনা করতে চাই। তার আগে সম্প্রতি সময় আপনি জানেন যে নারী ও শিশু নির্যাতন নিয়ে যে আন্দোলন দানা বেঁধেছে এবং আমরা দেখেছি যে রাজপথ বেশ উত্তাল কয়েকদিন ধরেই। সেখানে আসলে পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন কথা বলা আছে। আজ পুলিশ একটি মামলা করেছে। 5 আগস্টের পরে এই মনে হয় প্রথম পুলিশ বাদী হয়ে মামলা করো। বিষয়টি আপনি কিভাবে দেখেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন অত্যন্ত প্রিয় আতিক সাহেব এবং সাইফুল ভাই, তাদের শুভেচ্ছা। আর যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আমার মনে হচ্ছে যে আজকের এই ঘটনার প্রেক্ষিতে হঠাৎ করেই মনে হলো শেখ হাসিনা হয় ফিরে আসে নাই, কিন্তু হাসিনার কার্যক্রম কেন যেন ফিরে আসছে। 60 লক্ষ মামলা আছে আজকে +1, মানে 60 লক্ষ মামলা পুলিশ করেছে এর আগে। আমরা প্রতিবাদ, বিরোধী দল হাসিনার যে কোনো মানে অনিয়মের যে চূড়ান্ত বহিঃপ্রকাশ, তার বিরুদ্ধে আমরা যখনই প্রতিবাদ করেছি, বিরোধী দল যখন প্রতিবাদ করেছে, ছাত্র, শ্রমিক, কৃষক যেই করেছে, তার উপরে পুলিশ আক্রমণ করছে, নির্দয়ভাবে মারছে, গ্রেপ্তার করছে এবং পুলিশ বাদী হয়ে তার উপর ঠ্যাং ভেঙেছে শ্রমিকের, হাত ভেঙেছে কৃষকের, মাথায় রক্তাক্ত হয়ে গেছে ছাত্র। তারা তাদের পক্ষ থেকে কেস করবে আঘাতজনিত কারণে, কিন্তু পুলিশ সেখানে বাদী হয়ে মামলা করেছে। এই মামলা করতে করতে এর সংখ্যা 60 লক্ষ। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ভাবা যায় না ডক্টর ইউনুসকো কখনো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে, এটা আমার ঠিক জানা নাই। পেশাগত কারণে অথবা হাসিনা রসনালে পড়ে তার বিরুদ্ধে কিছু মামলা হয়েছিল। শেখ হাসিনা 1/11-এর আগে একেবারে চেকে ঘুষ নিয়েছে, চেকে। এই ধরনের মামলা ছিল প্রায় 12টার অধিক। ক্ষমতায় আসার পরপরই সব মামলা প্রত্যাহার হয়ে যায়। মামলা থাকা অবস্থায় যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা, এবং তার সঙ্গে সঙ্গে রহিত হয়ে যায়, সমস্ত মামলা বাতিল হয়ে যায়। বেগম জিয়ার যে মামলা ছিল, অন্যদের যে মামলা ছিল, সব মামলা থাকে। তৎকালীন আইনমন্ত্রী কামরুল সাহেবকে প্রশ্ন করলে বলে, আমরা তো বিএনপির মামলা প্রত্যাহার করার জন্য আসি নাই, মানে আওয়ামী লীগের জন্য এক আইন, বিএনপির জন্য আরেক আইন। আজকে যে ঘটনা হয়েছে, আপনি ধর্ষিত হলে, শিশু ধর্ষণে যদি মারা যায়, আপনি প্রোটেস্ট করবেন না, তাহলে মামলা হবে না। আপনি ঘরের মধ্যে চুপটি করে বসে থাকবেন, যেমন হাসিনার আমলে মানুষ ভয়ে ভীতিতে প্রোটেস্ট করা তো দূরে থাক, এমন একটা জড় পদার্থে রূপান্তরিত হয়েছিল। আজকে ডক্টর ইউনূসের কথা কেন বললাম, অত বিখ্যাত মানুষ দেশে এবং বিদেশে, কিন্তু কোথায় যেন একটা গত সরকারের সঙ্গে সরকার মিল আছে। ইনুক ক্ষমতা আসার পরে ঝটঝট করে তার সব মামলা রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। একটা মামলাও 60 লক্ষ আসামি, তাদের একটা মামলা প্রত্যাহার হয় না, তাদের এখনও কোর্টে যাওয়া লাগছে। তাহলে কি হাসিনার জামানা আছে? এটা আমার কাছে হঠাৎ করে আজকে মনে হলো। একসময় ছাত্র রাজনীতি করতাম তো, এখন আর সহ্য করতে করতে এখন বিদেশিদের আপনি ভোট দেওয়ার নিয়ে খুব উদ্বিগ্ন সরকার। কুলি মজুর, খেটে খাওয়া মানুষ, ইউনিভার্সিটির শিক্ষক, যারা তিনটা টার্মে ভোট দিতে পারে নাই, তাদের ভোট নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা আছে আমার কাছে মনে হচ্ছে না। আমি একটা বই পড়ছিলাম মহিউদ্দিন সাহেবের, 1/11-এ পার্টি করার চেষ্টা করছিল ডক্টর ইউনূস সাহেব। 27 দিন না 17 দিনের মাথায় ক্ষান্ত হয়ে চলে গেছিল। এবার যে কারণে নিজে উদ্যোগ না নিয়ে ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছেন। এটা আমি ঠিক আমার কাছে মনে হয়েছে যে এই যে খেলা, এই খেলাটা বোধহয় ওই সময়েও যারা ক্ষমতায় ছিলেন তারাও এই সংস্কারের কথা বলতে বলতে হাঁপিয়ে যাওয়ার পর একসময় পালাইছিল। এখনও সংস্কারের নামে যেসব কাণ্ড কারখানা দেখছি,
পুলিশ লেলিয়ে দিয়ে মেয়েদের উপরে যে আক্রমণ করা হয়েছে, এটা বীভৎস, ভয়ঙ্কর। আমার কেন জানি মনে হচ্ছে এই রিজম বোধহয় ফিরে আসার একটা প্রথম ইঙ্গিত আজকে দেখলাম এইভাবে সরাসরি। কারণ ডক্টর ইউনূসের সরকারকে এখনও বিএনপি সমর্থন করে, আমিও এখনও সমর্থন করি এবং প্রত্যাশা করি যে গতকাল পর্যন্ত প্রত্যাশা করছিলাম যে একটা ভালো কিছু হবে, কিন্তু এইগুলো ভালো কিছু হওয়ার লক্ষণ না। সেই জন্যে আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস যদি সতর্ক না হন, হয়তো তার আশেপাশের কোনো কোনো গোষ্ঠী বা কোনো কোনো মানুষ হয়তো তাকে বিভ্রান্ত করছে, কিন্তু এই বিভ্রান্তি আমরা এমন একটা মানুষকে হারাবো যিনি দেশে এবং সারা বিশ্বে বরেণ্য ব্যক্তি। সেই বরেণ্য ব্যক্তির মধ্যে বা তার ছায়ায় বাংলাদেশ প্রত্যাশিত গণতন্ত্রে ফেরার একটা সম্ভাবনা যে দেখা দিয়েছিল, সেটা যেন বাধাগ্রস্ত না হয়। এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে সংখ্যা আশা করি। কোথায় দুধ ভাই, যেটি আমরা বলি যে 7 মাস হতে চললো এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কার্যক্রম, আপনারাও রাজনৈতিক 90 গণঅভ্যুত্থানে আপনার বাধা দিয়ে বলি, 90 গণঅভ্যুত্থান হওয়ার পরে 3 মাসের মধ্যে ঠিক পিরিয়ড যেটা মানে 90 দিনের সাংবিধানিক 90 দিনের মধ্যে হতে হবে, তখন হয়েছিল। এখন দুটো 90 দিন চলে গেছে, আরেকটা তৃতীয় 90 দিনও পার হওয়ার পথে। তো এইগুলো এই সাংবিধানিক সরকার, এটা তো সাংবিধানিক সরকার, সংবিধানের আওতায় শপথ নিয়েছে। তো এই জিনিসটা যদি তারা মাথায় না রাখে, তাহলে সংবিধান লঙ্ঘনের প্রশ্ন উঠে যাবে। এটা কারোর জন্য ভালো হবে না, সরকারের জন্য তো না। আর যেসব শক্তিকে সামনে এনে যেসব শক্তি প্রতিষ্ঠিত দূরে ঠেলা হচ্ছে, এটা ভালো হবে না। কারণ সকল রাজনৈতিক দলের ছোট বড় রাজনৈতিক দলের সমর্থনে কিন্তু এই সরকার আছে, কিন্তু আরেকটি রাজনীতি তৈরি করতে হবে এবং নগ্নভাবে সবাই চোখের সামনে, এটা বোধহয় ঠিক হচ্ছে না, আমার কাছে মনে হয়েছে। এখানে এই সরকারের একটা মূল উদ্দেশ্য বা মুখ্য একটা কাজই হচ্ছে সংস্কার। আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা এর মধ্যে গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে মূল সংস্কার যেটা, সেটা এখন আসলে শুরুই হয়নি। এটা শুরু হবে এবং শুরু হওয়ার পরে এটি আসলে সংস্কার দেখিয়ে গণঅভ্যুত্থান হয় নাই, সংস্কার করার পরে গণঅভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই। এই পুলিশ ছিল, এই প্রশাসকরা ছিল, এই লুটেরারা ছিল, তার ভিতরে ছাত্ররা রাস্তা নেমেছে। অর্থাৎ ছাত্ররাই পারে, জনগণই পারে, ছাত্র জনতা অর্থাৎ দেশবাসী পারে ভালো কিছু করার জন্য, সরকার পারে না। কারণ তারা যে ভণ্ডামি শুরু করছে, এটা বড় হৃদয় বিদারক আমার কাছে মনে হয়েছে। আপনি জনগণের উপর নির্ভর করবেন, পুলিশের উপরে না। আপনি প্রশাসনে যারা আছে, যেটা শেখ হাসিনাকে জালিম বানাইছে, ফ্যাসিস্ট বানাইছে, স্বৈরাচারী বানাইছে, তাদের উপর নির্ভর করছে। ওই যে সেক্রেটারিটা যেগুলো বসে রয়েছে, এগুলো একটা তো সরে নাই, একটা কি দুইটা সরছে, একটা সরে নাই। আর যে পলিটিক্যাল পার্টিগুলো তাকে সমর্থন করছে, প্রতিনিয়ত তাদের সঙ্গে মত বিনিময় করলে এই সংকট এই অবস্থাটা তৈরি হতো না, আমার কাছে মনে হয়েছে।